কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে ৭৭ সালের ২১ এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার। জাতির উদ্দেশ্যে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সবুজ বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় ১৯ দফা। সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জিয়া দিলেন গণভোট। স্বনির্ভর বাংলাদেশের সার্থক নেতা জিয়া জাগ্রত জনতার রায়ে হন বিজয়ী। বহির্বিশ্বে বাংলাদেশকে গৌরব দীপ্ত করতে জিয়া যান লন্ডনে কমনওয়েলথ সম্মেলনে, দেখা করেন ব্রিটিশ নেত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে, আলোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কালাহানের সঙ্গে। দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ১০০ কোটি মানুষের সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক সার্ক। এই সার্ক ছিল দূরদর্শী জিয়ার চিন্তার ফসল। সার্ক গঠনের জন্য তিনি আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, নেপালের রাজা বীরেন্দ্র, ভুটানের রাজা ওয়াংচু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রেমাদাসা, ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন। মুক্তিযুদ্ধের স্মৃতি মিনারও তাঁর অনুপ্রেরণায় মুক্ত হয়ে ওঠে। করলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন। শহীদ মিনারে দিলেন পুষ্পস্তবক। মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল M.A.G. ওসমানী। ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন, ইতিহাস আছে, ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ। আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের আচার ব্যবহার, চিন্তাধারা, এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হল বাংলাদেশী জাতীয়তাবাদ। সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি। অর্থনীতি, সমাজনীতি,
সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া। ৭৯ সালের 18 ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে বলেন, ব্যক্ত করার সময় আমি এই ওয়াদা করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। সেই অনুযায়ী আগামী 9 এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা। আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হল। কৃষিক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে জিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। কেবলমাত্র দ্বিগুণ করতে হবে, 3 গুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজির চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামে প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন, কৃষি আমাদের প্রধান সম্পদ। কৃষিক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে, অসম্ভবকে করতে হবে সম্ভব। তাই শুরু হল সবুজ বিপ্লব। পল্লী উন্নয়ন পরিষদ হল গঠিত। মাছের চাষে জিয়ার ছিল অফুরন্ত উৎসাহ। গবাদি পশুর উন্নয়ন প্রকল্পেও ছিল তার আগ্রহ। পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া। বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে বঙ্গভবনে জিয়ার কাছে এসেছেন আন্তর্জাতিক বহু রাষ্ট্রনায়ক প্রতিনিধি, ওআইসির মহাসচিব হাবিব চাত্তি, পিএলওর চেয়ারম্যান ইয়াসির আরাফাত, গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকু তুরে, মিশরের হুসনি মুবারক, সৌদি অর্থমন্ত্রী সাবা আল খায়ের, চীনের ওয়াং ওয়াং চেন, জাপানের তাকাসি হাওয়াকাওয়া, বার্মার নেউইন, বিশ্বব্যাংক প্রধান রবার্ট ম্যাকনামারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর মাহলার, এসকাপের নির্বাহী জেবি মারাবিজ, নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম, ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান, নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেরেসা সহ অনেকে। রাজনীতিতে জিয়ার গুরুত্বের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে তাকে আমন্ত্রণ জানান ফিদেল ক্যাস্ট্রো। সম্মেলনে তৃতীয় বিশ্বের সংগ্রামী কণ্ঠ জিয়া বলিষ্ঠভাবে বলেন, To the Non-Proliferation Treaty was based on a firm conviction that there can be peace only through the elimination of all nuclear weapons. Moves towards the limitation of nuclear armaments and other weapons of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি টিটো, ইরাকের সাদ্দাম হোসেন, আলজেরিয়ার বেনজাদিদ, মরক্কোতে হন সম্বর্ধিত।
যুগোস্লাভিয়ায়, মিশরে ও গিনিতে লাভ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। কুয়েতের আমির আন্তরিক সংবর্ধনা জানান। সংযুক্ত আরব আমিরাতে পান উষ্ণ অভিনন্দন। ফিলিপাইনে করেন গুরুত্বপূর্ণ আলোচনা। উত্তর কোরিয়ার জাতীয় উৎসবে তিনি ছিলেন মধ্যমণি। বাংলাদেশকে সর্বাধিক আর্থিক সাহায্য দানকারী জাপানে পান বিপুল আন্তরিকতা। ফ্রান্সে প্রেসিডেন্ট দেস্তার সঙ্গে সফল আলোচনার পর স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ চুক্তি। নিরাপত্তা পরিষদে জাপানকে হারিয়ে বাংলাদেশ লাভ করে আসন। জাতিসংঘে এক স্মরণীয় বক্তৃতায় তিনি বলেন, Special efforts must be made to develop the resources of such countries so as to reduce their vulnerability to external pressure and manipulation. Above all, it is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে হোয়াইট হাউসে হন সংবর্ধিত। জিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট কার্টার বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট। Very fine leader of Bangladesh. Tremendous progress has been made under his leadership and with the courage and determination of the people of this great country. জিয়াও জবাবে ধন্যবাদ জানান। It has been a great honor for me and my delegation to have the opportunity to meet you at a time when you are so very busy for the election. নিউ ইয়র্কের মেয়র জিয়াকে নগরীর চাবি দেন উপহার। দীর্ঘ 8 মাইল হেঁটে চীনের দুর্লঙ্ঘ প্রাচীরের শীর্ষে উঠে জিয়া সবাইকে অবাক করে দেন। পরে গ্রেট হলে চেয়ারম্যান হুয়া কু ফেংয়ের সঙ্গে করেন ফলপ্রসূ আলোচনা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গ্রাম বাংলায় ঘুরে মন্তব্য করেন, জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাম বাংলার কোটি কোটি রুগ্ন জীর্ণ মানুষকে স্বাবলম্বী করার জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষার নীতি নিয়ে জিয়া ঘোষণা করেন তার স্মরণীয় গ্রাম সরকার নীতিমালা। 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে। সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে। এটা হলো 1 নম্বর। এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমকপ্রদ করে, সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমি হাত্তা ইউগাইরু ওয়া মা বিআনফুসিহিম। এর অর্থ হলো, যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার দূরদর্শী লক্ষ্যে জিয়ার চিন্তায় আসে নদী গবেষণা ইনস্টিটিউট। কৃষি, পানি ও সেচ সমস্যা সমাধানে তিনি ভারতীয় মন্ত্রীর কাছে পানির ন্যায্য হিস্সা দাবি করেন। ইতিমধ্যে 81 সালে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি। উপগ্রহ পর্যবেক্ষণেও দেখা যায় এই দ্বীপাঞ্চল নিশ্চিতভাবে বাংলাদেশের, অথচ প্রতিবেশী ভারতের অযৌক্তিক দাবির ফলে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে বজ্র কঠিন জিয়া ও জাগ্রত জনগণ রুখে দাঁড়ান। সীমান্তে উত্তেজনায় সতর্ক হয় দেশ রক্ষায় নিযুক্ত বাংলাদেশের অতন্দ্র প্রহরী।
আইন ভঙ্গকারীকে ধরা হবে এবং আপনারা নিজের চোখে দেখে নেবেন। এবং আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, পার্টির তরফ থেকে, জনগণের তরফ থেকে যে কোনো আইন ভঙ্গনকারীকে আপনারা প্রশ্রয় দেবেন না আপনাদের ছত্রছায়। আমি যদি জানতে পারি আপনাদের মধ্যে কেউ আইন ভঙ্গনকারী ক্রিমিনালকে ছত্রছায় রেখেছেন, আমি প্রথমে হুকুম দিয়ে তাকে ধরব এবং আপনাদের এক্সপ্লানেশন যাব। এবং আমি জানি যখন এইসব হুকুম প্রয়োগ করা হয় কোন কোন ক্ষেত্রে ভিক্টিমাইজেশন হয়, যেখানে ভিক্টিমাইজেশন হবে সেইখানে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমি আজ জানতে পেরেছি পার্টিতে কে কি রকমের, আর পার্টিতে কে গুন্ডা রয়েছে, কে পান্ডা রয়েছে। এবং আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে কথা দিতে পারি যে যারা গুন্ডা পান্ডা রয়েছে এবং আইন ভঙ্গনকারী রয়েছে আমাদের পার্টিতে, তারা হয় পালিয়ে যাবে অনতিবিলম্বে, না হলে তাদেরকে ধরা হবে। একইভাবে অন্যান্য পার্টির ছত্রছায় যেসব আইন ভঙ্গকারী রয়েছে তাদেরকেও সমভাবে ধরা হবে এবং সকল আইন ভঙ্গকারীর আইনের সামনে আগে আপনাদেরকে ধরা হবে এবং আইনের সামনে সকল আইন ভঙ্গকারীদের সমান ব্যবস্থা হবে। এবং ইনশাআল্লাহ আগামীতে আপনারা দেখবেন আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি সাধন হবে। আমি জানি যে বিরোধী দল কেউ কেউ হরতালের ডাক দিয়ে দেশে ক্ষতি সাধন করবার চেষ্টা করবে, কিন্তু আমরা তাদেরকে ইনশাআল্লাহ উপযুক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের কিছু ঘাত প্রতিঘাত খেতে হতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এখন আসলো দ্রব্য মূল্য, জিনিসের দাম বেড়েছে, এটা সত্য কথা, কিন্তু যেভাবে বেড়েছে তার চেয়ে অনেক বেশি বলা হচ্ছে। আমি গতকাল খোঁজ নিয়েছি যে চালের দাম 175-180 টাকা সবচেয়ে নিম্নমানের, এবং কোথাও কোথাও 200 টাকা পর্যন্ত রয়েছে। হতে পারে দু এক জায়গায় বৃষ্টি এবং যাতায়াতের অসুবিধা থাকার জন্য তার চেয়েও কিছু বেশি থাকতে পারে। কিন্তু আর গত কয়েকদিনে চালের দাম কমতে শুরু করেছে। আমাদের স্টকে যথেষ্ট চাল রয়েছে, গম রয়েছে, ধান রয়েছে, এর পরিমাণ হবে 12.5 লক্ষ টনেরও ঊর্ধ্বে। যেসব খাদ্য শস্যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বৃষ্টির ফলে, অতিবৃষ্টির ফলে, সেগুলি যথেষ্ট পরিমাণে আমদানি করা হচ্ছে। এবং দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমরা অন্যান্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, এবং আমি সিক্রেসির জন্য আপনাদের সামনে এগুলি বলতে পারি না। তবে আপনারা আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ দ্রব্যমূল্য যেভাবে থাকা উচিত সেভাবেই আবার ফিরে চলে আসবে। এছাড়া রোজার সময় আসছে, আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু একই সাথে মনে রাখবেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে পদে পদে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যতদিন না আমরা যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য এবং কলে কারখানায় দ্রব্য সামগ্রী উৎপাদন বিপুলভাবে বৃদ্ধি করতে না পারব, দ্রব্যমূল্য ধীরে ধীরে ঊর্ধ্বগতির দিকেই চলবে। কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা নেবার প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ যে দেশ আপনারা পরিচালিত করছেন, এটা পরিচালনা করা কোনো সোজা দেশ নয়। এইটা বলতে গেলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশ পরিচালিত করা। সেই বাংলাদেশে আপনারা সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র গণতন্ত্র দিয়েছেন। আপনারা পার্টির দর্শন অনুযায়ী সমগ্র স্বাধীনতা দিয়েছেন। সমগ্র স্বাধীনতা যে দিয়েছেন, গণতন্ত্র যে দিয়েছেন, তার দাম দিবেন না, তার মূল্য দিতে হবে। তার মূল্য হিসাবে, দেওয়া হিসাবে এই দুর্নীতি, এই আইন শৃঙ্খলা লঙ্ঘন এবং এই দ্রব্যমূল্যের কিছু কিছু ঊর্ধ্বগতি, এগুলির সম্মুখীন হতে হচ্ছে। আরেকটি কথা রয়েছে, সেটা হল দুর্নীতি। আমরা অতীতে অনেক বলে এসেছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ নেওয়া শুরু করেছি। আপনারা যারা সজাগ রয়েছেন তারা জানতে পেরেছেন। আমরা ঢাক ঢোল পিটিয়ে এই কাজ করতে চাই না। আমরা কাজ শুরু করে দিয়েছি এবং প্রক্রিয়া চালু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে যারা দুর্নীতি করেছেন তারা আইনের জালে ফেঁসে যেতে শুরু করেছেন। আমাদের মধ্যেও যদি কেউ থাকে, আমি তাকে প্রথমে সেই জালে ফেলব।
আমরা যদি এত বড় বড় কথা বলি, এত নীতিভিত্তিক কথা বলি, আমরা যদি সেই জালে ফেসে যাই, তার মতো বড় দুঃখের কথা আর থাকবে না। তাই আমি আশা করব যে আপনারা কেউ এই জালের মধ্যে পড়বেন না। আমরা পার্টিতে যারা দুর্নীতি করেছেন, যাদের দুর্নীতির জন্য বদনাম রয়েছে বিভিন্নভাবে পার্টির মধ্যে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছি এবং অনতিবিলম্বে সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন। একদিকে সরকারি প্রশাসনে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি, কাজ শুরু হয়ে গেছে। কিন্তু অন্যদিকে যারা আমাদের মধ্যে পার্টিতে থেকে এইসব কাজ খুবই দক্ষতার সাথে পরিচালিত করছেন, তাদেরকেও এই জালের মধ্যে ফাঁসাতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা অনেকে হাসলেন, ভাবলেন হয়তো আমি আগের মতোই কথা বলছি। আমরা বলছি না, আগে বলেছি এবং পদক্ষেপ গ্রহণ করেছি, প্রিপারেশন নিয়েছি এবং বেস তৈরি করেছি। এখন আমরা অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এটা সম্ভবত এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। তাদের মধ্যে যেতে হবে, তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের রাজনীতিকে তৃণমূল পর্যায়ে মানুষের খুব কাছে নিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার রাজনীতির লক্ষ্য ছিল জনগণের অর্থনৈতিক উন্নয়ন। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। তাদের মধ্যে যেতে হবে, তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। রাজনীতির প্রচলিত ধারাকে আমূল বদলে দিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার 19 দফা ছিল এদেশের মানুষের মুক্তি সনদ। আমরা স্লোগানের রাজনীতি চাই না, আমরা কথার রাজনীতি চাই না, আমরা ষড়যন্ত্রের রাজনীতি চাই না। ষড়যন্ত্রের রাজনীতির অবসান চেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অথচ তিনি শিকার হন ঘৃণ্য এক ষড়যন্ত্রের। 1981 এই দিনে ঘাতকের বুলেটে বিদীর্ণ হয় তাঁর বুক। চট্টগ্রাম সার্কিট হাউসে রাতের আঁধারে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বীর চট্টলার মাটি সিক্ত হল নিখাদ দেশপ্রেমিক স্বাধীনতার। জিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট কার্টার বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট। Very fine leader of Bangladesh. Tremendous progress has been made under his leadership and with the courage and determination of the people of his great country. জিয়াও জবাবে ধন্যবাদ জানান। It has been a great honor for me and my delegation to have the opportunity to meet you at a time when you are so very busy for the election. নিউ ইয়র্কের মেয়র জিয়াকে নগরীর চাবি দেন উপহার। দীর্ঘ 8 মাইল হেঁটে চীনের দুর্লঙ্ঘ প্রাচীরের শীর্ষে উঠে জিয়া সবাইকে অবাক করে দেন।
পরে গ্রেট হলে চেয়ারম্যান হুয়া কুও ফেংয়ের সঙ্গে করেন ফলপ্রসূ আলোচনা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গ্রাম বাংলায় ঘুরে মন্তব্য করেন, জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাম বাংলার কোটি কোটি রুগ্ন জীর্ণ মানুষকে স্বাবলম্বী করার জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষার নীতি নিয়ে জিয়া ঘোষণা করেন তার স্মরণীয় গ্রাম সরকার নীতিমালা। 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে। সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে। এটা হলো 1 নম্বর। এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমকপ্রদ করে, সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমি হাত্তা ইউগাইরু ওয়া মা বিআনফুসিহিম। এর অর্থ হলো যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার দূরদর্শী লক্ষ্যে জিয়ার চিন্তায় আসে নদী গবেষণা ইনস্টিটিউট। কৃষি, পানি ও সেচ সমস্যার সমাধানে তিনি ভারতীয় মন্ত্রীর কাছে পানির ন্যায্য হিস্সা দাবি করেন। ইতিমধ্যে 81 সালে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি। উপগ্রহ পর্যবেক্ষণেও দেখা যায় এই দ্বীপাঞ্চল নিশ্চিতভাবে বাংলাদেশে, অথচ প্রতিবেশী ভারতের অযৌক্তিক দাবির ফলে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে বজ্র কঠিন জিয়া ও জাগ্রত জনগণ রুখে দাঁড়ান। সীমান্তে উত্তেজনায় সতর্ক হয় দেশ রক্ষায় নিযুক্ত বাংলাদেশের অতন্দ্র প্রহরী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সবুজ বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় 19 দফা। সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা। সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা। প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যবস্থা করা। দেশে কাপড় উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা। কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা। সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা।
সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা, জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা, সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা, প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, মুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। কারখানায় দ্রব্য সামগ্রী উৎপাদন বিপুলভাবে বৃদ্ধি করতে না পারব, দ্রব্য মূল্য ধীরে ধীরে ঊর্ধ্বগতির দিকে চলবে। কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা নেবার প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ যে দেশ আপনারা পরিচালিত করছেন, এটা পরিচালনা করা কোনো সোজা দেশ নয়। এইটা বলতে গেলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশ পরিচালিত করা। সেই বাংলাদেশে আপনারা সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র গণতন্ত্র দিয়েছেন। আপনার পার্টির দর্শন অনুযায়ী সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র স্বাধীনতা যে দিয়েছেন, গণতন্ত্র যে দিয়েছেন, তার দাম দিবেন না, তার মূল্য দিতে হবে। তার মূল্য হিসাবে দেওয়া হিসাবে এই দুর্নীতি, এই আইন শৃঙ্খলা লঙ্ঘন এবং এই দ্রব্যমূল্যের কিছু কিছু ঊর্ধ্বগতি, এগুলির সম্মুখীন হতে হচ্ছে। আরেকটি কথা রয়েছে, সেটা হল দুর্নীতি। আমরা অতীতে অনেক বলে এসেছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ নেওয়া শুরু করেছি। আপনারা যারা সজাগ রয়েছেন তারা জানতে পেরেছেন। আমরা ঢাক ঢোল পিটিয়ে এই কাজ করতে চাই না। আমরা কাজ শুরু করে দিয়েছি এবং প্রক্রিয়া চালু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে যারা দুর্নীতি করেছেন তারা আইনের জালে ফেঁসে যেতে শুরু করেছেন। আমাদের মধ্যেও যদি কেউ থাকে, আমি তাকে প্রথমে সেই জালে ফেলব। আমরা যদি এত বড় বড় কথা বলি, এত নীতিভিত্তিক কথা বলি, আমরা যদি সেই জালে ফেঁসে যাই, তার মতো বড় দুঃখের কথা আর থাকবে না। তাই আমি আশা করব যে আপনারা কেউ এই জালের মধ্যে পড়বেন না। আমরা পার্টিতে যারা দুর্নীতি করেছেন, যাদের দুর্নীতির জন্য বদনাম রয়েছে বিভিন্নভাবে পার্টির মধ্যে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছি এবং অনতিবিলম্বে সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন। একদিকে সরকারি প্রশাসনে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি, কাজ শুরু হয়ে গেছে। কিন্তু অন্যদিকে যারা আমাদের মধ্যে পার্টিতে থেকে এইসব কাজ খুবই দক্ষতার সাথে পরিচালিত করছেন, তাদেরকেও এই জালের মধ্যে ফাঁসাতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা অনেকে হাসলেন, ভাবলেন হয়তো আমি আগের মতোই কথা বলছি। আমরা বলছি না, আগে বলেছি এবং পদক্ষেপ গ্রহণ করেছি, প্রিপারেশন নিয়েছি এবং বেস তৈরি করেছি। এখন আমরা অ্যাকশন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। সবুজ বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় 19 দফা। সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা, সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা, প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যবস্থা করা,
দেশে কাপড় উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা, কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা, দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা, সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা, সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান, শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা, সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা, জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা, সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা, প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। দেশের আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন। চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না, প্রশ্নপত্র ফাঁস করলে 4 বছরের জেল। নদীমাতৃক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কা বাঁধ। মাওলানা ভাসানী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদে হন সোচ্চার। প্রচন্ড পরিশ্রমে ক্লান্ত মাওলানা ভাসানী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন। জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন, দুর্নীতি ও স্বজন প্রীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি। দেশনায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায়। খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদি, 1 ফসলা জমিকে 3 ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণের বাংলাদেশকে। অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে 77 সালের 21 এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার। জাতির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। প্রধানমন্ত্রী কালাহানের সঙ্গে দক্ষিণ এশিয়ার 7টি দেশের 100 কোটি মানুষের সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক সার্ক। এই সার্ক ছিল দূরদর্শী জিয়ার চিন্তার ফসল। সার্ক গঠনের জন্য তিনি আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, নেপালের রাজা বীরেন্দ্র, ভুটানের রাজা ওয়াংচু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রেমাদাসা, ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও।
মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন। মুক্তিযুদ্ধের স্মৃতি মিনারও তার অনুপ্রেরণায় মুক্ত হয়ে ওঠে। করলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন। শহীদ মিনারে দিলেন পুষ্পস্তবক। মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম.এ.জি. ওসমানী। ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন, ইতিহাস আছে, ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ। আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের আচার ব্যবহার, চিন্তাধারা, এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি। অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া। ৭৯ সালের 18 ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে বলেন, ব্যক্ত করার সময় আমি এই ওয়াদা করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। সেই অনুযায়ী আগামী 9 এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা। আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হলো। কৃষি ক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে জিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। কেবলমাত্র দ্বিগুণ করতে হবে, 3 গুণ করা যায়, কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। এবং মুবারক, সৌদি অর্থমন্ত্রী সাবা আল খায়ের, চীনের ওয়াং চেন, জাপানের তাকাসি হাওয়াকাওয়া, বার্মার নেউইন, বিশ্বব্যাংক প্রধান রবার্ট ম্যাকনামারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর মাহলার, এসকাপের নির্বাহী জেবি মারাবিজ, নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম, ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান, নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেরেসা সহ অনেকে। রাজনীতিতে জিয়ার গুরুত্বের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে তাকে আমন্ত্রণ জানান ফিদেল ক্যাস্ট্রো। সম্মেলনে তৃতীয় বিশ্বের সংগ্রামী কণ্ঠ জিয়া বলিষ্ঠভাবে বলেন, To the Non-Proliferation Treaty was based on a firm conviction that there can be peace only through the elimination of all nuclear weapons. Moves towards the limitation of nuclear armaments and other weapons of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি টিটো, ইরাকের সাদ্দাম হোসেন, আলজেরিয়ার বেনজাদিদ, মরক্কোতে হন সম্বর্ধিত, যুগোস্লাভিয়ায়, মিশরে ও গিনিতে লাভ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। কুয়েতের আমির আন্তরিক সংবর্ধনা জানান। সংযুক্ত আরব আমিরাতে পান উষ্ণ অভিনন্দন। ফিলিপাইনে করেন গুরুত্বপূর্ণ আলোচনা। উত্তর কোরিয়ার জাতীয় উৎসবে তিনি ছিলেন মধ্যমণি।
বাংলাদেশকে সর্বাধিক আর্থিক সাহায্য দানকারী জাপানে পান বিপুল আন্তরিকতা। ফ্রান্সে প্রেসিডেন্ট দেস্তার সঙ্গে সফল আলোচনার পর স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ চুক্তি। নিরাপত্তা পরিষদে জাপানকে হারিয়ে বাংলাদেশ লাভ করে আসন। জাতিসংঘে এক স্মরণীয় বক্তৃতায় তিনি বলেন, Special efforts must be made to develop the resources of such countries so as to reduce their vulnerability to external pressure and manipulation. Above all, it is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে হোয়াইট হাউসে হন সংবর্ধিত। জিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট কার্টার বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট। Very fine leader of Bangladesh. Tremendous progress has been made under his leadership and with the courage and determination of the people of this great country. জিয়াও জবাবে ধন্যবাদ জানান। It has been a great honor for me and my delegation to have the opportunity to meet you at a time when you are so very busy for the election. নিউ ইয়র্কের মেয়র জিয়াকে নগরীর চাবি দেন উপহার। দীর্ঘ 8 মাইল হেঁটে চীনের দুর্লঙ্ঘ প্রাচীরের শীর্ষে উঠে জিয়া সবাইকে অবাক করে দেন। পরে গ্রেট হলে চেয়ারম্যান হুয়া কুও ফেংয়ের সঙ্গে করেন ফলপ্রসূ আলোচনা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গ্রাম বাংলায় ঘুরে মন্তব্য করেন, জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাম বাংলার কোটি কোটি রুগ্ন জীর্ণ মানুষকে স্বাবলম্বী করার জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষার নীতি নিয়ে জিয়া ঘোষণা করেন তার স্মরণীয় গ্রাম সরকার নীতিমালা। 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে। সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে। এটা হলো 1 নম্বর। এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমৎপ্রদ করে, সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমি হাত্তা ইউগাইরু ওয়া মা বিআনফুসিহিম। এর অর্থ হলো যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার দূরদর্শী লক্ষ্যে জিয়ার চিন্তায় আসে নদী গবেষণা ইনস্টিটিউট। কৃষি, পানি ও সেচ সমস্যার সমাধানে তিনি ভারতীয় মন্ত্রীর কাছে পানির ন্যায্য হিস্সা দাবি করেন। ইতিমধ্যে 81 সালে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি। উপগ্রহ পর্যবেক্ষণেও দেখা যায় এই দ্বীপাঞ্চল নিশ্চিতভাবে বাংলাদেশের, অথচ প্রতিবেশী ভারতের অযৌক্তিক দাবির ফলে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে বজ্র কঠিন জিয়া ও জাগ্রত জনগণ রুখে দাঁড়ান। সীমান্তে উত্তেজনায় সতর্ক হয় দেশ রক্ষায় নিযুক্ত বাংলাদেশের অতন্দ্র প্রহরী। চট্টগ্রাম থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হলে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য
তিন বাহিনী প্রধান এবং সমবেত অন্য সবাই লাশ নামানোর সঙ্গে সঙ্গে আকুল কান্নায় ভেঙে পড়েন। বিমান বাহিনীর একটি ইউনিট গার্ড অফ অনার প্রদানের পর বিমানবন্দর থেকে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট ভবনে। বেগম জিয়া মরহুম প্রেসিডেন্টের দুই নাবালক পুত্র সন্তান এবং আত্মীয় স্বজনের উদ্বেলিত কান্নায় সেখানেও এক করুণ দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সকলের চোখ সুসজল হয়ে ওঠে। অস্থায়ী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও লাশের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে যান। তারা আন্তরিক সমবেদনা জানান বেগম জিয়াকে। প্রেসিডেন্ট ভবন থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ সংসদ ভবনে নেয়ার পথে রাস্তার দুধারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অভিবাদন জানান। সংসদ ভবনে প্রেসিডেন্ট জিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়। প্রিয় নেতার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্য, তার লাশের কাছে একবার আসার জন্য সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে সংসদ ভবনে। সারিবদ্ধভাবে এগিয়ে যায় অশ্রু সজল চোখে। ফুল নিয়ে, মালা নিয়ে, এসেছে কান্না ভেজা মনের আকুতি নিয়ে। জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুম প্রেসিডেন্টের লাশ নামাজে জানাজার জন্য এক বিশাল সব মিছিল সহকারে মানিক মিয়া এভিনিউয়ে নিয়ে যাওয়া হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য এবং সর্বস্তরের লক্ষ লক্ষ অশ্রু সজল শোকাকুল মানুষ শরীক হন মরহুম প্রেসিডেন্টের নামাজে জানাজায়। মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত এবং আশেপাশের প্রতিটি সড়ক ও বাড়ির ছাদ সহ সমগ্র মানিক মিয়া এভিনিউ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। রাজধানী ঢাকা নগরী জানাজার দিনে জনসমুদ্রের বাঁধ ভাঙা যে মহাপ্লাবন দেখেছে, এ জাতির ইতিহাসে তার কোনো নজির নেই। দুপুর 12টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুম প্রেসিডেন্টের রুহের মাগফিরাত এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। কান্না জড়িত কণ্ঠে আকুতি জানায় মানুষ আল্লাহ তাআলার দরবারে। নামাজে জানাজার পর সশস্ত্র বাহিনীর ইউনিট জাতীয় পতাকা ও ফুলে ফুলে আচ্ছাদিত প্রেসিডেন্ট জিয়ার লাশ একটি কামানবাহী শকটে নিয়ে নতুন সংসদ ভবনের দিকে এগুতে থাকে। লাশের পেছনে ছুটে চলে শোকাকুল লক্ষ জনতার বিরাট মিছিল। নতুন সংসদ ভবনের কাছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়
মরহুম প্রেসিডেন্ট জিয়াকে দাফন করা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য, 3 বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল ওসমানী, কূটনৈতিক মিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য, বিটিআর, পুলিশ, আনসার এবং সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ দাফনে শরীক হন। দাফনের সময় মরহুম প্রেসিডেন্টের 2 পুত্র সহ নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় ধীরে ধীরে অন্তিম শয়ানে শায়িত করা হল মহান দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াকে। প্রপধ্বনি হল 21 বার মরহুম প্রেসিডেন্টের সম্মানে। 3 বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কবরের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান নেতাকে জানালেন সামরিক অভিবাদন। মরহুম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিভিন্ন বাহিনী, সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জিয়ার কুলখানিতে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসলিম কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কুলখানিতে শরীক হন। স্বাধীনতার বীর যোদ্ধা প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, জাতিকে স্বনির্ভর করার, দেশবাসীর ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করার এমন ব্যক্তিত্ব ইতিহাসে বিরল। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশকে তার আদর্শে গড়ে তোলার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে তার প্রদর্শিত পথে বজ্রকঠিন শপথ নিয়ে। পুরো বাংলাদেশ যেন অশ্রুপাতে রোনাজারিতে ভেঙে পড়ে তার শুভ্র কফিনের পাশে। জানা যায় মানুষের সেই উপস্থিতি ছিল দৃষ্টিসীমার উপরে। কোন জানা যায় এত মানুষের উপস্থিতি জগতে কোথাও কোনো কালে কেউ দেখেনি। শতধিক সেই হন্তারক চক্রকে যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে সব বিনাশ হয়ে যাবে, অনন্তকালের দুঃখী এই বাংলাদেশের বুকে তার ছড়িয়ে দেয়া মুঠো মুঠো আশার রৌদ্রমাখা নিখাদ আদর্শের বীজ মন্ত্র তো শ্রুপ হয়ে যাবে। কিন্তু মানুষ হৃদয় গহীনে যাকে অনন্ত ভালোবাসার পুষ্পে গেঁথে রেখেছে তার মৃত্যু হবার নয়। মৃত্যুঞ্জয়ী জিয়াউর রহমানের আদর্শ, তার আধুনিক বাংলাদেশ গড়ার অবিনাশী স্বপ্ন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রাণাধিক ভালোবাসা, দেশপ্রেম, নির্লোভ চেতনা বাংলাদেশের মানুষকে আপ্লুত করে রেখেছে। কোন ক্রান্তিকালে দুর্যোগ সংকটের অমানিসায়, বিপর্যয়ের দুর্বিপাকে
মানুষ এখনো পরম নির্ভরতা ভেবে তাঁকেই খোঁজে, তাঁর কথা ভাবে, বোধ করে, বলে, অনুবলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলা। বেগম জিয়া মরহুম প্রেসিডেন্টের 2 নাবালক পুত্র সন্তান এবং আত্মীয় স্বজনের উদ্বেলিত কান্নায় সেখানেও এক করুণ দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সকলের চোখ সুসজল হয়ে ওঠে। অস্থায়ী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও লাশের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে যান। তারা আন্তরিক সমবেদনা জানান বেগম জিয়াকে। প্রেসিডেন্ট ভবন থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ সংসদ ভবনে নেয়ার পথে রাস্তার দুধারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অভিবাদন জানান। সংসদ ভবনে প্রেসিডেন্ট জিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়। প্রিয় নেতার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্য, তার লাশের কাছে একবার আসার জন্য সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে সংসদ ভবনে। সারিবদ্ধভাবে এগিয়ে যায় অশ্রু সজল চোখে। ফুল নিয়ে, মালা নিয়ে, এসেছে কান্না ভেজা মনের আকুতি নিয়ে। জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুম প্রেসিডেন্টের লাশ নামাজে জানাজার জন্য এক বিশাল সব মিছিল সহকারে মানিক মিয়া এভিনিউয়ে নিয়ে যাওয়া হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য এবং সর্বস্তরের লক্ষ লক্ষ অশ্রু সজল শোকাকুল মানুষ শরীক হন মরহুম প্রেসিডেন্টের নামাজে জানাজায়। মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত এবং আশেপাশের প্রতিটি সড়ক ও বাড়ির ছাদ সহ সমগ্র মানিক মিয়া এভিনিউ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। রাজধানী ঢাকা নগরী জানাজার দিনে জনসমুদ্রের বাঁধ ভাঙা যে মহাপ্লাবন দেখেছে, এ জাতির ইতিহাসে তার কোনো নজির নেই। দুপুর 12টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুম প্রেসিডেন্টের রুহের মাগফিরাত এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। কান্না জড়িত কণ্ঠে আকুতি জানায় মানুষ আল্লাহ তাআলার দরবারে। নামাজে জানাজার পর সশস্ত্র বাহিনীর ইউনিট জাতীয় পতাকা ও ফুলে ফুলে আচ্ছাদিত প্রেসিডেন্ট জিয়ার লাশ একটি কামানবাহী শকটে নিয়ে নতুন সংসদ ভবনের দিকে এগুতে থাকে। লাশের পেছনে ছুটে চলে শোকাকুল লক্ষ জনতার বিরাট মিছিল। নতুন সংসদ ভবনের কাছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম প্রেসিডেন্ট জিয়াকে দাফন করা হয়।
অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য, 3 বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল ওসমানী, কূটনৈতিক মিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য, বিটিআর, পুলিশ, আনসার এবং সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ দাফনে শরীক হন। দাফনের সময় মরহুম প্রেসিডেন্টের 2 পুত্র সহ নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় ধীরে ধীরে অন্তিম শয়ানে শায়িত করা হল মহান দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াকে। তোপধ্বনি হল 21 বার মরহুম প্রেসিডেন্টের সম্মানে। 3 বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কবরের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান নেতাকে জানালেন সামরিক অভিবাদন। মরহুম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিভিন্ন বাহিনী, সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জিয়ার কুলখানিতে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসলিম কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কুলখানিতে শরীক হন। স্বাধীনতার বীর যোদ্ধা প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, জাতিকে স্বনির্ভর করার, দেশবাসীর ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করার এমন ব্যক্তিত্ব ইতিহাসে বিরল। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশকে তার আদর্শে গড়ে তোলার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে তার প্রদর্শিত পথে বজ্রকঠিন শপথ নিয়ে। দেশের আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন। চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না, প্রশ্নপত্র ফাঁস করলে 4 বছরের জেল। নদীমাতৃক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কা বাঁধ। মাওলানা ভাসানী বিক্ষুব্ধ জনতার পক্ষে প্রতিবাদী হন সোচ্চার। প্রচন্ড পরিশ্রমে ক্লান্ত মাওলানা ভাসানী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন। জিয়াকে লক্ষ্য করে একবার তিনি বলেছিলেন, দুর্নীতি ও স্বজন প্রীতিমুক্ত এত কঠোর রাষ্ট্রনায়ক তিনি আর দেখেননি। দেশনায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায়। খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদি, 1 ফসলা জমিকে 3 ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণের বাংলাদেশকে। অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে 77 সালের 21 এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার।
জাতির উদ্দেশ্যে তিনি বলেন, কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন, চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না, প্রশ্নপত্র ফাঁস করলে 4 বছরের জেল। পুরো বাংলাদেশ যেন অশ্রুপাতে রোনাজারিতে ভেঙে পড়ে তার শুভ্র কফিনের পাশে। জানা যায় মানুষের সেই উপস্থিতি ছিল দৃষ্টিসীমার ওপরে। কোন জানা যায় এত মানুষের উপস্থিতি জগতে কোথাও কোনো কালে কেউ দেখেনি। শতধিক সেই হন্তারক চক্রকে যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে সব বিনাশ হয়ে যাবে, অনন্তকালের দুঃখী এই বাংলাদেশের বুকে তার ছড়িয়ে দেয়া মুঠো মুঠো আশার রৌদ্রমাখা নিখাদ আদর্শের বীজ মন্ত্র তসরূপ হয়ে যাবে। কিন্তু মানুষ হৃদয় গহীনে যাকে অনন্ত ভালোবাসার পুষ্পে গেঁথে রেখেছে তার মৃত্যু হবার নয়। মৃত্যুঞ্জয়ী জিয়াউর রহমানের আদর্শ, তার আধুনিক বাংলাদেশ গড়ার অবিনাশী স্বপ্ন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রাণাধিক ভালোবাসা, দেশপ্রেম, নির্লোভ চেতনা বাংলাদেশের মানুষকে আপ্লুত করে রেখেছে। কোন ক্রান্তিকালে দুর্যোগ সংকটের অমানিসায় বিপর্যয়ের দুর্বিপাকে মানুষ এখনো পরম নির্ভরতা ভেবে তাঁকেই খোঁজে, তাঁর কথা ভাবে, বোধ করে, বলে, অনুবলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলা। মহামান্য রাষ্ট্রপতি 7ই জানুয়ারি পাওয়ার পাম্প চালু করে খাল থেকে জমিতে সেচের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এবং তিনি সমগ্র এলাকা ঘুরে ঘুরে দেখলেন। জীবন হইল জীবন হইল জীবন হইল পানির অপর নাম ভাইরে, জীবন হইল পানির অপর নাম। সে পানিরই জন্যে গুরুরে বাড়ি, সে পানিরই জন্যে গুরুরে বাড়ি আমাদের সংগ্রাম। জীবন হইল জীবন হইল পানির অপর নাম ভাইরে, জীবন হইল পানির অপর নাম। জানি আমি জানো তুমি মাঠ হইয়া যায় মরুভূমি, জানি আমি জানো তুমি মাঠ হইয়া যায় মরুভূমি। পানি রয়ে ধীরে ধীরে শুকায় খেতে ধান রে, কাঠের ফুল বাগান হাহাকারে যাইতে ভরে, হাহাকারে যাইতে ভরে শহর বন্দর গ্রাম রে। জীবন হইল জীবন হইল পানির অপর নাম। যদি আমরা প্রতি বছর বর্তমানে যে পরিমাণে খাদ্য উৎপাদন করছি তার দ্বিগুণ যদি উৎপাদন করতে পারে, তবে বার্ষিক আয় আমাদের জাতীয় ভিত্তিতে 3000 কোটি টাকার উপরে চলে যাবে। তখন আর আমাদের কারো মুখাপেক্ষী হতে হবে না, ভিক্ষা করতে হবে না অন্য দেশের কাছে। শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ফেনী জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের আদি নিবাসী মরহুম সিকান্দার আলী মজুমদার ও শ্রদ্ধেয়া তৈয়বা মজুমদারের তৃতীয়া কন্যা মোসাম্মদ খালেদা খানম পুতুলের সঙ্গে মুদিপাড়ার এই বাড়িতে 1960 সালের এক শুভ মুহূর্তে জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুরু হয়
দুজনের দীর্ঘ কর্মময় আদর্শবাদী জীবনের শুভযাত্রা। দাম্পত্য জীবনে কেবল সহধর্মিনী নয়, নীতি ও আদর্শেও সহমর্মী সহকর্মী ছিলেন বলেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব লাভ করেন। তাদের দুই সন্তান তারেক রহমান বিনু ও আরাফাত রহমান কোকো। পতিত জমির আবাদ করতে হবে, নিরেনের সুবন্দোবস্ত করতে হবে, ফসল কাটার সময় কমিয়ে আনতে হবে, হাজা মজা পুকুরের সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে। আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন মজা নদীর সংস্কার করতে, খাল নালা কেটে পানি ধরে রাখতে। তাদের সাথে যোগ দিয়েছেন তরুণরা, মুক্তিযোদ্ধারা, সরকারি কর্মচারীরা, মা বোনেরা। এই উজ্জ্বল সারের বিলি বন্টন এবং কৃষি ঋণ ব্যবস্থাও সহজতর হতে হবে। বাণিজ্যিক ব্যাংক সমূহকে কৃষকের সেবায় অধিকতর আত্মনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গম, ডাল, তেল বীজের চাষ বাড়াতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য সামনে রেখে সবাইকে কাজ করে যেতে হবে। কৃষি গবেষণার কাজ সর্বতোভাবে এগিয়ে নেওয়া হবে। মৌসুম উপযোগী নতুন নতুন বীজ উদ্ভাবনের কাজে গবেষণা কেন্দ্র সমূহকে সক্রিয় হতে হবে। শুধু ভাতের উপর নির্ভর না করে মাছ, গোশত, সবজি ও ফলমূলের ন্যায় পুষ্টিকর খাদ্যের উৎপাদন আরও বাড়াতে হবে এবং জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে খাদ্য মজুদ রাখা হবে, যাতে ৭৪-এর দুর্ভিক্ষের মতো অবস্থার পুনরাবৃত্তি আর না হয়। সরকারিভাবে ন্যায্য দামে ধান চাল কেনার ব্যবস্থা আরও ব্যাপক, সহজ ও শক্তিশালী করা হবে। পাট চাষিরা যাতে ন্যায্য মূল্যে পাট বিক্রি করতে পারেন এবং সাথে সাথে মূল্য পেয়ে যান, তার ব্যবস্থা নিতে হবে। করার দায়িত্ব ইউনিয়ন কাউন্সিলগুলির। আগের মতো ইউনিয়ন কাউন্সিলের নেতা হলে চলবে না, এখন কাজের নেতা হতে হবে, কাজে কর্মের মাধ্যমে। আপনারা জনগণের নেতা হয়েছেন, নির্বাচিত নেতা, আপনাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে। মাছের চাষ করতে হবে, খাল বিল, ছোট ছোট নদী নালায় মাছের চাষ করতে হবে। এগুলোর দায়িত্ব নিতে হবে ইউনিয়ন কাউন্সিলগুলিকে, থানা কাউন্সিলগুলিকে। সেজন্য থানা উন্নয়ন কমিটি সংগঠন করা হয়েছে এবং এই অর্থনৈতিক বছর থেকে এগুলি কার্যকরী করা হচ্ছে। একদিকে যেমন সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হবে এই থানা উন্নয়ন কমিটিগুলিকে, যে কমিটিগুলিকে আপনারাই চালাবেন, নিজেরা চালাবেন, পরিকল্পনা নিজেরা গ্রহণ করবেন। তেমনি অন্যদিকে আপনাদেরকে গ্রাম উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেবেন। প্রত্যেকটি ঘরে ঘরে, গ্রামে গ্রামে হাঁস মুরগির খামার করতে হবে, গরু ভেড়ার বকরির খামার করতে হবে, যাতে আমিষের যে প্রয়োজনীয়তা আছে আপনাদের। জাতীয় স্বাস্থ্যের উন্নতির জন্য বর্তমান ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত পদক্ষেপ হিসেবে সকল ইউনানি, আয়ুর্বেদীয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসা উৎসাহিত করা হবে এবং দেশজ ঔষধের গবেষণার জন্য অধিক অর্থ বরাদ্দ করা হবে। দেশীয় পাশ্চাত্য চিকিৎসার পাশাপাশি প্রয়োগ, উচ্চ শিক্ষিত ও নগ্ন পদ উভয় শ্রেণীর ডাক্তারদের নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার মাধ্যমে পর্যায়ক্রমে চেষ্টা করা হবে, যাতে কালে সবার চিকিৎসা সুবন্দোবস্ত সম্ভব হয়ে ওঠে। কলেজ ন্যাশনালাইজ করব আগামী 1.5 বছরের মধ্যে, আগামী 1.5 বছরের মধ্যে। কিন্তু একটা শর্ত আছে, শর্ত হলো সিলেট শহরের লোককে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সহজ সংরক্ষণেরও কাজ করতে হবে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, ফ্রি লেবার দিতে হবে এবং সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, টাকা পয়সা ইত্যাদি অন্যান্য জিনিস। সরকার জনগণ একসাথে মিলে কাজ করবে, না হলে হবে না। এত বড় কাজ, এত টাকা নেই, কিন্তু যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জনগণকে আপনারা এগিয়ে নিয়ে আসেন, এটা অনেক সহজে হয়ে যাবে। নতুন কিছু না, দেশের অন্যান্য জায়গায় হচ্ছে, বড় বড় খাল নদী খুঁড়ে ফেলছে লোকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আমার আঙিনা
ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 ক্যাপ্টেন জিয়া ছিলেন সামরিক গোয়েন্দা বাহিনীতে। 65-তে পাক ভারত যুদ্ধে খেমকারান রণাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। 66-তে সামরিক একাডেমিতে প্রশিক্ষক থাকাকালীন কোয়েটা স্টাফ কলেজ থেকে পিএসসি উপাধি লাভ করেন। 69-এ যাদবপুর সাব ক্যান্টনমেন্টে 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন জার্মানিতে যান উচ্চতর প্রশিক্ষণে। সামরিক বাহিনীতে থাকাকালীনই তিনি অনুভব করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও স্বার্থপরতা। বেদনার সঙ্গে লক্ষ্য করেন বাঙালিদের প্রতি অবহেলা ও ঘৃণ্য বঞ্চনার অজস্র দৃষ্টান্ত। 70 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে জিয়া যান চট্টগ্রামে। গণতন্ত্র, স্বাধিকার ও স্বাধীনতা কামী অগ্নিগর্ভ সমগ্র জাতির স্পন্দন অনুভব করে জিয়া প্রচণ্ড পরিশ্রমে তার ব্যাটালিয়নকে গড়ে তোলেন এক জাতীয় বিপ্লবী মুহূর্তের জন্য। 1970 সালেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা তা মেনে নিতে অস্বীকার করে। এর ফলে পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিবাদ দানা বেঁধে ওঠে। 71 সালের 25শে মার্চ পাকিস্তানি ডিক্টেটর ইয়াহিয়া খানের বর্বর সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাংলাদেশের ওপর। সমগ্র জাতি তখন দিশেহারা, নির্বাক, নেতৃত্বহীন। জিয়া তখন জ্বলন্ত বারুদের মতো গর্জে উঠলেন। 25শে মার্চ রাতেই বিপ্লব উদ্যানে সমবেত অনুগত সৈনিকদের সামনে গুলি ছুঁড়ে ডাক দিলেন বিদ্রোহে। মৃত্যুঞ্জয়ী জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিশেহারা আক্রান্ত জাতির উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিলেন 26শে মার্চ। I, Major Ziaur Rahman, Do hereby declare the independence of Bangladesh. একটি দুঃসাহসী, বিদ্রোহী, বিপ্লবী স্বাধীনতার কণ্ঠস্বর সারা বাংলার ইথারে ছড়িয়ে পড়ল। পাকিস্তানিদের বর্বর আক্রমণের জবাব আর একতরফা নয়। সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা পাল্টা আঘাতে জর্জরিত করে তোলে শত্রুদের। মুক্তিযুদ্ধের শুরুতে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার জিয়া। যুদ্ধের সুবিধার্থে তখন বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। জিয়া দায়িত্ব পেলেন 11 নম্বর সেক্টরে। জিয়ার নামের প্রথম অক্ষর জেড দিয়ে গঠিত হয় জেড ফোর্স। জেনারেল এম.এ.জি. ওসমানের প্রধান সেনাপতিত্বে মেজর শফিউল্লাহর এস ফোর্স, মেজর খালেদ মুশারফের কে ফোর্স ও মেজর জিয়ার নেতৃত্বে জেড ফোর্সের দুঃসাহসী সংগ্রাম শুরু হয় হানাদারদের বিরুদ্ধে। আক্রমণাত্মক সেনানায়ক হিসেবে জিয়া কামালপুর, বাহাদুরাবাদ ও নকশি যুদ্ধে হানাদার বাহিনীকে চরম শিক্ষা দেন। 30 লক্ষ লোকের শহীদান, 2 লক্ষ নারীর সম্ভ্রম ও হাজার হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে বাংলাদেশ স্বাধীনতার পতাকা নিয়ে আবির্ভূত হয় পৃথিবীর ইতিহাসে। অভ্যুদয় ঘটে 71 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানের কলঙ্কিত পরাজয়ে স্বাধীন, সার্বভৌম, গর্বিত বাংলাদেশে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফে।
সিরাতুল মুস্তাকিমের বাণী প্রচারক এই মহাপুরুষের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে তিনি মাজারে পাঠ করলেন সূরা ফাতিহা। জিয়া মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকার প্রতিদান প্রত্যাশা না করে কুমিল্লা সেনানিবাসে ব্রিগেড কমান্ডার হিসেবে যোগ দেন। আত্মনিয়োগ করেন দেশপ্রেমের চেতনায় সেনাবাহিনী গড়ে তুলতে। 72 সালে জিয়া কর্নেল, পরে ব্রিগেডিয়ার এবং এই বছরই তিনি ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব লাভ করেন। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জিয়া ভূষিত হন বীর উত্তম পদকে। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে দেখা দেয় অরাজকতা, দুর্নীতি, হত্যা, সংঘর্ষ, সন্ত্রাস, দেখা দেয় করুণ দুর্ভিক্ষ। স্বাধীন জাতি হিসেবে অতৃপ্ত বাংলাদেশে 75 সালের 15 আগস্ট তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। খন্দকার মোস্তাককে দেখা যায় রাষ্ট্রপতি পদে। মেজর জেনারেল জিয়াকে নিযুক্ত করা হয় সেনাবাহিনীর প্রধান হিসেবে। 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে খন্দকার মোস্তাক ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সাইম হন রাষ্ট্রপতি। জেনারেল জিয়াকে করা হয় গৃহবন্দী। এক চরম অরাজকতার সৃষ্টি হয়, জেগে ওঠে সিপাহী জনতা। মুক্তিযোদ্ধা জিয়া তখন বের হয়ে আসেন সাময়িক অবরোধ চূর্ণ করে 75-এর 7ই নভেম্বর। সিপাহী জনতার ডাকে ও সারা দেশের আহ্বানে আবারও উচ্চারিত হল 71-এর সেই অকুতভয় অনলবর্ষী কণ্ঠ, আমি জিয়া বলছি। এক ঐতিহাসিক প্রয়োজনে, জাতির কাঙ্ক্ষিত আবেদনে, বিপ্লবের ক্রান্তিকালে জিয়া বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে আসীন রেখে নিজ কাঁধে তুলে নেন যুদ্ধোত্তর বাংলাদেশের নবজাগরণের দায়িত্বভার উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে। সমগ্র জাতির উন্নয়ন প্রত্যাশী জিয়া দেখা দিলেন অরাজকতার অন্ধকারে অগ্রগতির নতুন সূর্য হিসেবে। টেকনাফ থেকে তেতুলিয়ায় শুরু হলো কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য। দেশের আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন, চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশা যৌতুক নেওয়া চলবে না, প্রশ্নপত্র ফাঁস করলে 4 বছরের জেল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমি সরকারের কতিপয় নীতি আপনাদের কাছে পেশ করেছি। এবার দেশ গঠনে জনগণের অংশগ্রহণের পরিকল্পনা ও সরকারের কার্যক্রমের আরো কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সংক্ষেপে আমার অনুসৃত নীতি ও কর্মসূচি হচ্ছে: সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং
সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা, সর্বোপায় নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা, প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা, কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা, দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা, সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা, সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান, শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা, সরকারি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা, জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা, সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা, প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীয়করণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করা। আমার বিশ্বাস এই নীতির ফলশ্রুতি হিসাবে ইনশাআল্লাহ দেশে সুখ ও শান্তি বিরাজ করবে এবং জাতি উন্নতির পথে দ্রুত এগিয়ে যাবে। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের চলার পথে নতুন উদ্যম, শক্তি ও সাহস দান করুন। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশের বাড়তি জনশক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে গ্রামীণ পরিকল্পনার মাধ্যমে পতিত জমির আবাদ করতে হবে, নিড়ানের সুবন্দোবস্ত করতে হবে, ফসল কাটার সময় কমিয়ে আনতে হবে। সবজি ও ফলের চাষ বাড়াতে হবে বহুগুণ এবং গো সম্পদের অধিক যত্ন নিতে হবে। হাজা মজা পুকুরের সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে। আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন মজা নদীর সংস্কার করতে, খাল নালা কেটে পানি ধরে রাখতে। তাদের সাথে যোগ দিয়েছেন তরুণরা, মুক্তিযোদ্ধারা, সরকারি কর্মচারীরা, মা বোনেরা। এই এলাকার ভাই বোনদের জন্য নয়, সারা দেশবাসীর জন্য একটা খুবই গর্বের বিষয়, কারণ কাসাদা খাল খনন সম্পূর্ণ হয়েছে। এই খালের পুরা এলাকা আমি নিজে আজ পায়ে হাঁটলাম দেখবার জন্য যে সত্যি এই কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে কিনা, এবং আমি নিজে জানি, নিজে দেখেছি যে কাজ সম্পূর্ণ হয়েছে পুরোপুরিভাবে, এবং এটা বলতে গেলে প্রায় সম্পূর্ণভাবেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হয়েছে। কেবলমাত্র 100 মণ গম
এবং 20,000 টাকা দেওয়া হয়েছে। বাকি সমস্ত কাজ এই এলাকার ভাই বোনেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছে। খননের ফলে আগামীতে লক্ষ লক্ষ একর জমিতে সারা বছর ধরে আপনারা চাষাবাদ করতে পারবেন এবং এই নদী পুনর্খনন করার ফলে ঢাকা জেলার যে খাদ্য ঘাটতি হয়েছে ইনশাল্লাহ সেই ঘাটতি পুরোপুরি ভাবে মিটে যাবে। যে সব এলাকাতে এইভাবে পানি নিয়ে যাওয়া যাবে না সেই সব এলাকাতে নতুন খাল খনন করতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে গভীর এবং অগভীর নলকূপ দিয়ে।